যে পার্লামেন্টটা জীবিত থাকবে তখন, এবং যিনি পরবর্তী ইলেকশনেও কন্টেস্ট করছেন তিনি কিন্তু এমপি থাকছেন, তাতে ইলেকশনের পরিবেশ বিঘ্নিত হবে কিনা, লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হবে কিনা, আপনার কি মনে হয়? আমি তার আগে একটা প্রশ্নে প্রফেসর দিলারা চৌধুরী এবং জনাব মন্ডল সাহেবের যে কমেন্টসটা করেছেন, শীর্ষ আদালত যে পরপর আরো দুটি অবজারভেশন রেখেছিলেন, আমি মনে করি শীর্ষ আদালত এই অবজারভেশনটা রাখারই কোনো অবকাশ তাদের ছিল না, কারণ এটা তাদের রায়ের সাথে খাপ খায় না। সাংঘর্ষিক মানে আপনি যেটাকে অবৈধ বলছেন সেটাকে আপনি কিভাবে রাখার জন্য সুপারিশ করছেন বা যুক্তি দেখাচ্ছেন? আপনি তো প্রথম রায়তে আপনি স্ট্রেইট বলে দিয়েছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বিধানটি অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। তারপরে আবার বলছেন যে এটা দুটো টার্ম রাখা যেতে পারে। তো আমি মনে করি যে আদালত কিন্তু নিজেই একটা এই রায়ের মধ্য দিয়ে কিছুটা কন্ট্রোভার্সি তৈরি করে দিয়েছেন। প্রথমটি হয়েছে তারা দিয়েছেন বিচারক হিসাবে, আর দ্বিতীয়টি তারা দেশের মানে অর্থাৎ দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে তারা দিয়েছেন। আইন কিন্তু দেশের অবস্থা দেখে আইন কিন্তু আইনের ধারা মতে দেবে, হয় এটা বৈধ হবে না হলে এটা অবৈধ হবে। যেটি অবৈধ সেটি কিভাবে দুটি টার্ম থাকতে পারে? আমি আপনাকে আবার ফ্লোর দিচ্ছি, ফোনটা নিচ্ছে এটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। জি বলুন, ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার বক্তব্য। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে বর্তমান যে সরকারি দল এবং বিরোধী দল পাশাপাশি মুখোমুখি অবস্থান করেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি দুইটা দল একত্রে মীমাংসায় না আসে তাহলে দেশকে পরবর্তী হানাহানির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই জন্য সরকারি দল উভয়, বিরোধী দল উভয়ই দায়ী। এই ব্যাপারে আপনারা যারা দেশের সুবিধান আছেন তারা দেশের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন, আমার এটি প্রশ্ন। জি ধন্যবাদ। প্রশ্ন যদি আপনি পরে বলেন, ইকবাল ভাই বক্তব্য শেষ করুন। যাই হোক, সেটা প্রশ্ন। দ্বিতীয় যেটি হলো যে পঞ্চদশ সংশোধনীতে যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রথমে যে কেয়ারটেকার বিধানটি এসেছিল কখন, যখন টোটালি নির্বাচন কমিশন এবং নির্বাচন পদ্ধতির উপরে যখন জনগণের আস্থা একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছিল। মাগুরা ইলেকশনে আমি সেদিন দেখলাম যে মাগুরা ইলেকশন যিনি এই প্রশ্নবিদ্ধ না করার জন্য তার দায়িত্ব ছিল, অর্থাৎ তৎকালীন সময়ের যে প্রধান নির্বাচন কমিশনার জাস্টিস রৌফ সাহেব, তিনি দেখলাম যে কিছুদিন আগে তিনি আমাদের প্রধান বিরোধী দলের একটি ইয়ের সাথে তিনি ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। সেদিন যদি তিনি মাগুরা ইলেকশনে তিনি যদি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতেন সঠিকভাবে, তাহলে আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও আসতো না, আজকের এই সাংঘর্ষিক এই পরিস্থিতিরও সৃষ্টি হতো না। তাই আমাদের এক একজন ব্যক্তি যখন দায়িত্বে থাকেন তখন তাদের দায়িত্বের অবহেলার কারণের জন্য দেশ এবং জনগণকে কিভাবে ভোগান্তি এবং খেসারত দিতে হয় তার একটি প্রমাণ এটা। যাই হোক, সেটা অন্য। আজকে যেটা এসছে সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছে 90 দিন আগে নির্বাচন হবে, তবে পার্লামেন্টই থাকবে। আবার সাথে সাথে এটাও বলা হয়েছে যে এই পার্লামেন্টে কোনো অধিবেশন বসবে না। তবে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে যে তিনি কিন্তু সাংসদ আছেন এবং সাংসদ হিসাবে তিনি কিছু এক্সট্রা যে সাংসদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তিনি এনজয় করতে পারছেন কি পারছেন না, সেটা নির্ভর করবে নির্বাচন কমিশন এবং প্রশাসন সেই সময় তাকে সেই সুযোগ সুবিধা দেবেন কি দেবেন না। কারণ প্রশ্ন হলো যে পার্লামেন্ট আছে কিন্তু পার্লামেন্ট সেই সময় তার কোনো ক্ষমতা থাকবে না। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছে নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ইত্যাদি। এবং সেই সময় যদি নির্বাচন কমিশন, এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে ভারতের মতো আমাদের একজন টিএন সেশনের দরকার আছে,
যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি আসে তাহলে ভবিষ্যতে আমি মনে করি যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়কের কোনো প্রয়োজন হবে না, কারণ যাদের উপরে দায়িত্ব পড়বে তাদেরকে কিন্তু তাদের কাজটি সঠিকভাবে পালন করতে হবে। সেটি সরকারে যারা থাকেন তাদের, যারা দায়িত্বে, নির্বাচন কমিশন তো আলাদাভাবে, নির্বাচন কমিশনকে আমরা দাবি করেছি নির্বাচন কমিশনকে ফ্রি করতে হবে, নির্বাচন কমিশনকে আর্থিক ফ্রিডম দিতে হবে, প্রশাসনিক ফ্রিডম দিতে হবে। আজকে দেখলাম তাদেরকে বলা হয়েছে প্রায় 350 মতো তাদের কর্মকর্তা নিয়োগের বিধান দেওয়া হয়েছে এবং সেটা বলা হয়েছে যে এই বিধানের পরিপ্রেক্ষিতে আর তাদের অন্য কোনো প্রশাসনের ক্যাডার থেকে তাদের লোক নিতে হবে না, তারা তাদের নিজেদের ক্যাডার দিয়েই তারা কাজ করে। জি ধন্যবাদ জনাব ইকবাল সোহান চৌধুরী। একটা ফোন নিচ্ছি আমরা। হ্যালো হ্যালো, জি বলুন। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই আমি যে এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কি দিছে, দেশের ইলেকশন কেমনে হবে, বিষয়টা কি রাজনৈতিক বিষয় নাকি আদালতের বিষয়, এই বিষয়টা একটু কাইন্ডলি বলবেন, নয়তো তো আমার মাথায় ধরে না। ধন্যবাদ। কেউ কোনো কমেন্ট করবেন এটার উপর? না, এখানে প্রশ্নটা হলো যে আদালত কোনো সিদ্ধান্ত দিতে পারবে না সেটাও নয়, তবে এগুলো রাজনৈতিকভাবে যদি এগুলো সমাধান হয় তাহলে অনেক বেশি সংঘর্ষকে এড়ানো যায়। আমি প্রথমে বলেছি যে আজকে পার্লামেন্ট দেখুন, যে পার্লামেন্টে আমরা কথা বলতে দেখি না আমাদের সবাইকে, আর যে কথাগুলোই বলা হচ্ছে সেগুলো ব্যক্তিগত, সেই কথাগুলো পারস্পরিক, যাকে বলে অসুয়া। এই পার্লামেন্টে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত এই পার্লামেন্টে ওই সংস্কৃতিতে আমরা না যেতে পারবো, সেখানে সরকারকে দায়বদ্ধভাবে কথা বলতে হবে, বিরোধী দলকে জনগণের পক্ষে কথা বলতে হবে, এবং এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমরা না নিয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রাজনীতি, আমাদের সংসদ হবে। এবং মাঝে মাঝে কেন আদালত কেন আজকে কথা বলছে, আরো তো অনেক শক্তি আমাদের বিভিন্ন সময় কথা বলছেন, বিদেশিরাও কথা বলছেন আমাদের রাজনীতিতে, আমাদের সরকার পদ্ধতি। ধন্যবাদ জনাব চৌধুরী। প্রফেসর দিলারা চৌধুরী প্লিজ। আপনার এটা তো উনি যে প্রশ্নটা করেছেন মানে তো খুব দুঃখজনক যে রাজনৈতিক প্রশ্নগুলি আমাদের আদালতে করতে হচ্ছে। এটাতে প্রচন্ড ভাবে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক উন্নয়ন বলতে যে জিনিস সেটা আপনার 40 বছর হয় নাই। এটা হলো আমার ওনার প্রশ্নের উত্তর। এগুলি বেটার যে এগুলি রাজনৈতিক প্রশ্ন সংসদে গিয়ে আপনার সিদ্ধান্ত দেবে, সেটেল করবেন, সেটা করা হয়নি। দ্বিতীয় কথাটা উনি যেটা বললেন যে আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে যে যেহেতু সাংঘর্ষিক সেহেতু সরকার ঠিক করেছে যে আমরা ও দুটাকে আর রাখবো না। কিন্তু আমার কথা হলো কি জানেন, আবার আদালতের অবমাননার দায়ে পড়ে যায় কিনা আমি জানি না। আদালত যখন আপনার তার অবজারভেশন দিয়েছেন 5th অ্যামেন্ডমেন্টের উপরে, 7th অ্যামেন্ডমেন্টের উপরে, 8th অ্যামেন্ডমেন্টের উপরে, প্রথম কথা হলো যে আপনার যেটা তত্ত্বাবধায়ক সরকার ওনারা ক্যান্সেল করেছেন সেখানে পূর্ণাঙ্গ রায় আসেনি, সুতরাং আমরা জানি না কোন ভিত্তিতে তারা এটা করেছেন। আর দ্বিতীয়ত হলো যে আপনার পঞ্চম সংশোধনী যখন আপনার বাতিল হয়ে যায়, বাতিল হয়ে গেলে আপনার ওখানে আপনার কতগুলি ব্যাপার যেগুলি জিয়াউর রহমান সাহেব ইনসার্ট করেছিলেন কনস্টিটিউশনে এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে কতগুলি বিষয় কিন্তু আবার পিক অ্যান্ড চুজ হয়েছে, পুরোপুরি বাতিল হয় নাই, কিছু রাখা হয়েছে কিছু রাখা হয় নাই। এটা আমার কাছে বোধগম্য নয়। তৃতীয় কথা হলো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কথা যেটা বলছেন, যে জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের কথা এই সরকার কনস্টিটিউশনে এনেছে, এই জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর কোথাও নেই। এটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আমাদের একটা ব্রেইন চাইল্ড। এখন এই ব্রেইন চাইল্ডটা কি ফলাফল আনবে তা আমরা এখন পর্যন্ত জানি না। কারণ কি আপনার ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে একটা সাধারণত একটা মিসনোমার আছে। ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাই কি বলা হয় যখন একটা সরকারকে সেট আপ করা হয়, যখন আপনার আসল সরকারটা কোলাপস করে গেছে, যেমন বাংলাদেশের প্রভিশনাল গভর্নমেন্ট, যেমন আপনার সোভিয়েত রেভলিউশনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যেমন ইন্ডিয়াতে 1946 আপনার ইন্টারিম গভর্নমেন্ট ছিল। ইন্ডিয়াতে এই জিনিসটাকে তারা কেয়ারটেকার গভর্নমেন্ট বলে, কোনো কোনো সময় ইন্টারিমও বলে, কিন্তু এটা মিসনোমার। ইন্ডিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টটা আসে আপনার সংসদ শেষ হয়ে যাওয়ার পর, তারা টার্মটা শেষ হয়ে যাওয়ার পরে তারা তখন ক্যাবিনেটটা থাকে, হ্যাঁ ক্যাবিনেটটা থাকে, পার্লামেন্ট হ্যাঁ পার্লামেন্ট ডিজলভ হয়ে যায়। তো সুতরাং আর কথা হলে, এবং তারা আপনার ইলেকশন কমিশনকে সাহায্য করে টু হোল্ড দি ইলেকশন।